আজ আবার অনেক দিন পর ব্লগ দিলাম। আসলে সবসময় মনটা ভালো লাগে না তো। আমাদের জীবনে অনেক কিছু চলতে থাকে, তো সেই কারণে একটু দেরিই হয়ে গেল। আর সেই রকমভাবে আমার ভিডিও কেউ দেখছেই না, কেউ সাবস্ক্রাইবই করে না। তাই কোথায় যেন ধৈর্যের পরীক্ষা চলছে আমার। কিন্তু এই কাজটা করলে না আমি খুব শান্তি পাই। আর অনেক কিছু শিখতেও পারছি। এই এডিটিং, একটা ইউটিউব চ্যানেল করলেই হলো না, সেই ভিডিওটা যখন পোস্ট করি তার পিছনে কিন্তু অনেক কাজ থাকে। তো সেগুলো করলেও মনটা ভালো লাগে। আজকে কিন্তু কোনো ঘোরার ভিডিও আমি পোস্ট করছি না। আজকে যেটা পোস্ট করছি সেটা মনে হয় আমার ইউটিউব চ্যানেল শুরু করার একদম প্রথম ব্লগ হওয়া উচিত ছিল। কেননা আজকে আমি দেখাতে চলেছি আপনাদেরকে আমার বাড়ির ঠাকুরের পুজো, অর্থাৎ আমার বাড়ির ঠাকুর দর্শন করতে চলেছি। ঘরের এই কোণায় বসলে আমার মনে হয় না যে আমাকে আর কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন আছে বলে। আমার ঘরের সিংহাসনের ঠাকুরই যেন আমার মনের খুব কাছের। রাগ হয়, দুঃখ হয়, আনন্দ হয়, সব কিছু কিন্তু আমি ঠাকুরের সামনে বসে বলি, পাগলের মতো বিড়বিড় করি। আর যখন ঠাকুর আমার কথা শোনে না বা সেই স্বপ্ন পূরণ হয় না, তখন রেগে গিয়ে অনেক কথাও বলি। আবার যখন পূরণ হয় বা পূরণ হয় কি হয় না জানি না, সব সময় আমি আমার ঠাকুরকে আমার প্রাণের খুব কাছে পাই। আমার বন্ধু, আমার সখা সখী, বাবা মা সবই হচ্ছেন এই ঠাকুর। রাগ হলে অনেক কথাও বলি, আবার যখন খুব আনন্দ হয় তখন তাকে দুহাত ভরে প্রণাম করি। কোনো আশা পূরণ হোক বা না হোক, আমার মনে হয় ঠাকুরের সামনে বসে থাকলে মনটা খুব ভালো লাগে, একটা শান্ত হয়ে যায় মনটা। বাচ্চাদেরকেও কিন্তু আমাদের শেখানো উচিত যে দিনের মধ্যে যে কোনো একটা সময় যেন এই ঠাকুরের সামনে হাত জোড় করে দাঁড়ায়, মাথা নত করে। সে যে মানুষ হয়ে জন্মেছে, ভালো পরিবার পেয়েছে, ভালোভাবে আছে, সেই কৃতজ্ঞতাই যেন জানাবার জন্য তার সামনে মাথা নত করা উচিত। আমার মনে হয় তাতে বাচ্চাদেরও মনটা ভালো থাকবে। ওদেরও কিন্তু শান্তির প্রয়োজন হয়। চঞ্চলতা থেকে একটু শান্তি, একটু স্থিরতা কিন্তু এই ঠাকুরের সামনে বসলে, চোখ বন্ধ করে হাত জোড় করে, আমার মনে হয় সেটা ওদের জন্যও ভালো। কালচার যাই হোক না কেন বা যেরকমই হোক না কেন, ঠাকুরের সামনে বসা, তাকে প্রণাম করা, শুধু চোখ বন্ধ করে ব্যাস, আর মনে হয় কিছু চাই না। আমি ছোটবেলা থেকে মাকে যেভাবে পুজো করতে দেখে এসেছি, আমি সেভাবেই ঠাকুরকে পুজো করি। সেই রকম মন্ত্র বা সেই রকম কিছু জানি না। যেমন ঠাকুর আমাকে দিয়ে করায় আমি ঠিক সেইভাবেই করি। এই হলো আমার ঘরের মন্দির, আমার প্রাণের ঠাকুর। কোনো বিশেষ দিনে আমি ঠাকুরকে ফুল দেই, রোজ দিতে পারি না। তাই আজকে এই একটা বিশেষ দিনে যখন আমি ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে ফল মিষ্টি তার সামনে রেখেছি, ভাবলাম এই ভিডিওটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। জন্মাষ্টমী, রথযাত্রা, যে কোনো দিনে আমি দেখেছি বৃষ্টি হবেই হবে। রথযাত্রাও তো চলে গেল। রথযাত্রা নিয়ে অনেক ঘটনা মনে পড়ে ছোটবেলার। সেই দুপুরবেলা তাড়াতাড়ি করে ভাত খেয়ে মা, দিদি, আমি সবাই বসে যেতাম সেই ছোট্ট রথটাকে সাজাতে। তারপর বিকেলবেলা শ্রী জগন্নাথ ঠাকুরকে সেই রথে বসিয়ে টেনে নিয়ে যাওয়া। সেই সব দিনগুলো কোথায় চলে গেছে। আমরা যারা বাইরে থাকি, মানে ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, আমার মনে হয় না যে সেইভাবে রথযাত্রা পালন করা হয়, শুধু ইস্কন টেম্পল ছাড়া। তাই এখনকার দিনে বাচ্চারা সেই আনন্দটা হয়তো পায়ই না। আমার মেয়েকেও আমি শিখিয়েছি যাতে সে কোনো না কোনো সময় সারা দিনে একটা বার হলেও ঠাকুরের সামনে আসে এবং প্রণাম করে। এটা সবাইরই করা উচিত।
সারাদিনে অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে, পরীক্ষা থাকে, কিন্তু একটু সময় মনে হয় বার করা যেতেই পারে, যখন বাচ্চারা এসে ঠাকুরের সামনে দাঁড়াবে, চোখ বন্ধ করে প্রণাম করবে। সেটা আমার মনে হয় তাদেরও মনটা অনেক স্থির হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, আর পড়াশোনার দিকে তখন মনটাও আরও বেশি করে আসবে। ব্যাঙ্গালোর থেকে পুনে শিফট হওয়ার সময় আমি সেখানকার যে সিংহাসন কিনেছিলাম সেটিও আমি নিয়ে আসি। এই শ্বেত পাথরের সিংহাসনটা আমার পুনার বাড়ির, আর পাশে আর একটা সিংহাসন কাঠের, সেটা ব্যাঙ্গালোর থেকে এনেছি। যথারীতি বৃষ্টি তো হবেই। এটা আমার ব্যালকনি। আমার মেয়ের সেদিন ডিমান্ড ছিল যে মা কাস্টার্ড বানাও, তাই এরপরে আমি চলে গেছিলাম কাস্টার্ড বানাতে। কাস্টার্ড পায়েস আমার মনে হয় সবাই জানে, কিন্তু তাও যারা নতুন রান্নাঘরে প্রবেশ করলো, বা হয়তো অনেকেই আছে যারা জানেন না, তাদের জন্য আমি ভাবলাম এই রেসিপিটাও, এই মিষ্টি রেসিপিটা তাদেরকে আমি শেয়ার করি। আমি 1 কেজির মতো দুধ নিয়েছিলাম। দুধটা যখন প্রথমে ফুটবে না, যখন গরম হবে না, ধোয়া উঠবে, তখন একটা বাটিতে প্রায় 2 হাতার মতো দুধ আলাদা করে নিয়ে নিতে হবে। কাস্টার্ডের মনে হয় 2টো ফ্লেভার আছে, একটা স্ট্রবেরি আর একটা ভ্যানিলা, হয়তো আরও কিছু থাকতে পারে, আমি জানি না। আমি তো এই দুটোই করি, আমার মেয়ের এই দুটোই পছন্দ। তো তারপরে বাটিতে শেয়ার করে সেখানে দুধ অনুযায়ী আপনি কাস্টার্ড পাউডার সেই বাটিতে গুলে নিন। আমি 2 চামচ মতো নিয়েছিলাম 1 কেজি দুধে। তারপর দুধটাকে না বেশ ভালোভাবে ঘন করে চিনি দিয়ে তারপর সেই বাটিতে মিক্স করা কাস্টার্ড পাউডারটা ঢেলে দিতে হবে। দুধটা একটু ঘন করে কাস্টার্ড পাউডারটা মেশালে কি হয়, কাস্টার্ডটা না খুব ঘন ঘন হয়। অনেক সময় না দুধটা যদি ট্যালট্যাল করে, কাস্টার্ডটাও কিন্তু ট্যালট্যাল করে। তাই দুধটা যদি একটু টানিয়ে নেওয়া যায়, বেশি নয়, তাহলে কিন্তু খুব ঘন ঘন হবে। তারপর চিনি, কাস্টার্ড পাউডার সব মেশানোর পর প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়িয়ে আপনি বাটিতে পরিবেশন করুন এবং আপনার মনের মতো জিনিস দিয়ে গার্নিশ করুন। অর্থাৎ আপনি টুকরো ফলও দিতে পারেন, আপেল, আঙুর, কলা। কিন্তু আমি সেদিন পরিবেশন করেছিলাম আমার কাশ্মীর থেকে আনা চেরি ফল আর ব্ল্যাকবেরি দিয়ে। কাশ্মীর সিরিজ কিন্তু আমি অলরেডি পোস্ট করেছি, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। আমার মনে হয় মন্দ লাগবে না। সেখানে কিন্তু আমি সব কিছু বলেছি, যে এই বাদাম বা চেরি ফল, ব্ল্যাকবেরি কোথা থেকে কিনেছি, কি কি শপিং করেছি, সবই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে। আপনারা পারলে দেখে নিতে পারেন। কি কালারফুল লাগছে না? আমারও কাস্টার্ড খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই এই ছিল আমার আজকের ভিডিও বা আজকের ব্লগ। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করতে, লাইক করতে কিন্তু ভুলবেন না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।